গণ আন্দোলনে শহীদ ১৫৮১, আহত ৩০,০০০-এরও বেশি, জানালো স্বাস্থ্য উপকমিটি। হবে আরও যাচাই বাছাই। বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, গেল ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু। চলতি বছর একদিনে সর্বোচ্চ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৮৬০। জনগণের আস্থাকে প্রশ্নহীন রাখার দায় অন্তর্বর্তী সরকারের, বলছে বিএনপি। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়ার দাবি। ঢাকার খাল নিয়ে ব্লু নেটওয়ার্কের পরিকল্পনা করছে সরকার। ভরাট হলো বৈধতা দেওয়ার, সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান। এবং হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের খবর নিশ্চিত করল সশস্ত্র গোষ্ঠীটি। লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিএমটি সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৫৮১ জন শহীদ ও ৩০,০০০-এরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় স্বাস্থ্য উপকমিটি। বিকেলে টিএসসি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরেন স্বাস্থ্য উপকমিটির সদস্য সচিব তারেক রেজা। দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও হাসপাতাল থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করে প্রাথমিক তালিকা তৈরি করা হয়, তবে এটি চূড়ান্ত নয় জানিয়ে তারেক রেজা জানান আরও যাচাই বাছাই করে প্রতিনিয়ত তালিকা আপডেট হবে। বিভিন্ন রাজনৈতিক দল শহীদদের তালিকা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলে নেমেছে অভিযোগ করে এখনই পুরো তালিকা প্রকাশ করা হচ্ছে না বলেও জানান কমিটি। আমাদের যত শহীদ হয়েছেন আমরা এই পর্যন্ত আমাদের শহীদি ডাটা পেয়েছি ১৫৮১ জন। এই প্রত্যেকটি জেলা যে আমাদের ডিসি মহোদয়দেরকে আহ্বান করে যে কমিটিটি আছে সেই কমিটির কাছে আমরা পাঠাচ্ছি। তারা হচ্ছে এবং ডিসি এসপি মহোদয় এবং ওখানে ওই কমিটিতে যারা আছেন আপনারা জানেন সিভিল সার্জন থেকে শুরু করে ইউএইচএফপি, ইউএনও সবাই আছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের আজকের দেওয়া যেই লিস্টটি তারা আবার ভেরিফাই করবেন নতুন করে। এই ৭০৮ জনের তালিকাটি আবার বড় হবে ইনশাল্লাহ। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং উচ্চ পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত ৯:৩০টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রওনা হন তিনি, নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। ফ্লাইটটি ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এর আগে সফরে ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন। অধিবেশনের ফাঁকে সাইড লাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছান তিনি। সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গেল ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনের সর্বোচ্চ মৃত্যু। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৬০ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। গত একদিনে সারা দেশে ৬২১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২৫,২৪১ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এবছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৮,৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৫০ জন। গত বছর মারা যান ১,৭০৫ জন। অন্তর্বর্তী সরকারকে জনগণ ও রাজনৈতিক দলগুলোর আস্থা ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পতিত স্বৈরাচারের দলবাজ প্রশাসনের কারণে ছোট ছোট বিপর্যয় একসময় সরকারের জন্য মহা বিপদ হয়ে আসতে পারে। সাইফুল রিপন জানাচ্ছেন বাকিটা। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ রাকিব ও শহীদ সাব্বির হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহের পায়রা চত্বর এলাকায় গণসমাবেশ করে বিএনপি। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরাচার বিদায়ের কৃতিত্ব দেশের সব মানুষের, বাংলাদেশের সকল মানুষের এই কৃতিত্ব। দেশের শূন্যতায় দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানিয়ে দ্রুত একটি রোডম্যাপ দেওয়ার আহ্বানও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ সেটি নির্দিষ্ট করতে হবে, তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। আমরা আমাদেরকে বাস্তবতা বিবেচনায় পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে যে সব পরিবর্তন সাধন যেমন তাদের পক্ষে সম্ভব নয়, তেমনি এমন দায়িত্ব তাদের কাঁধে নেওয়া সঙ্গত হবে না যেটা তারা বহন করতে সক্ষম নন। পতিত স্বৈরাচারের উচ্ছিষ্টভোগী প্রশাসনের কারণে বড় ধরনের বিপর্যয়ের আগেই অন্তর্বর্তী সরকারকে সাবধান হওয়ার আহ্বান জানান তারেক রহমান। স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ উচ্ছিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছেন। এর অবসান যদি না হয় তাহলে দেখা যাবে যে এদের বেড়াজালে আবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে একসময় মহা বিপদ হিসাবে নিজেদের সামনে দেখতে পাবেন। তিনি আরো বলেন, জনগণের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়া ও অর্থনৈতিক মুক্তির ওপরই গেল 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনের সব আত্মত্যাগের সফলতা নির্ভর করছে। রাজনৈতিক অধিকারের পাশাপাশি একইভাবে যেদিন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জিত হবে, একমাত্র সেদিনই আমাদের শহীদদের 71 সালে স্বাধীনতা যুদ্ধের শহীদ এবং একই সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের এই ত্যাগ সফলতা লাভ করবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যতে নিরাপদ ও বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তুলতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে শেখ হাসিনার দোসরদের সঙ্গে ভারতও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে গার্মেন্টস, ঔষধ শিল্প সহ শিল্প খাতের বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত পরিশোধের দাবিতে গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এ সময় দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে গার্মেন্টস শিল্প বাঁচাতে টাস্ক ফোর্স গঠন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, আমাদের ফ্যাক্টরিগুলোতে গোলমাল করার চেষ্টা করা হচ্ছে, সেখানে আমরা কোনো প্রোটেকশন পাচ্ছি না। আমি অনুরোধ করবো সরকারকে যে আপনারা অতি দ্রুত এই সমস্ত শিল্প কারখানাগুলো যেগুলো আপনার আমাদের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে তাদেরকে রক্ষা করবার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। আবেগ নয়, অন্তর্বর্তী সরকারকে জাতির চাওয়া এবং 24 বিপ্লবের চেতনাকে ধারণ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নতুন সরকার জাতির প্রত্যাশা পূরণ করবে বলে আশাবাদ জানান তিনি। শনিবার সকালে চুয়াডাঙ্গার একটি হোটেলে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তিনি এই কথা বলেন। এদিকে নড়াইলে জামায়াতের রুকন সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারি বিভিন্ন দফতর থেকে ফ্যাসিবাদের দোসরদের সরানো হবে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বানও জানান তিনি। আপনি নির্বাচন কমিশন সংস্কার করুন, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, অর্থনীতি, শিক্ষা, মৌলিক যে সমস্ত রাষ্ট্রযন্ত্রে 15 বছরের জঞ্জাল বসা বেঁধেছে, এগুলোকে সাফ করে রিফর্ম করে আপনি দ্রুততম সময়ে একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করে, জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, 24 বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি। তবে আবেগবশত মাঝে মধ্যে 2-1টা জিনিস হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত।
রাজধানীর খালগুলোকে সংযুক্ত করে ব্লু নেটওয়ার্ক নির্মাণের কথা ভাবছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সেই সাথে রাজধানীতে খাল ভরাট হয়ে যাওয়ার পর আন্তঃমন্ত্রণালয় কমিটি করে সেগুলোকে বৈধ করে দেয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, খাল ভরাট রোধে কাজ করতে হবে। আগারগাঁওয়ের রাজধানীর পরিবেশ এবং প্রতিবেশ নিয়ে হওয়া এক মতবিনিময় কর্মশালায় এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন কায়েস রাহাত। রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয় ঢাকার ১০০ বছরের নগর প্রতিবেশ, ভূমি ব্যবহার এবং জীববৈচিত্র্যের স্থানিক ও সময়ানুক্রমিক পরিবর্তন এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়ন শীর্ষক মতবিনিময় কর্মশালা। ইউএনডিপির উদ্যোগে এবং সিজিআইএস এর সহযোগিতায় এই কর্মশালা হয়। অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা। কর্মশালায় ঢাকায় হারিয়ে যাওয়া জীববৈচিত্র্য এবং এর পরিবেশগত বাস্তুসংস্থান নিয়ে আলোচনা করেন আগত বিশেষজ্ঞরা। একই সাথে বর্তমান পরিস্থিতিতে রাজধানীর প্রাকৃতিক পরিবেশ রক্ষায় করণীয় নিয়ে কথা বলেন তারা। 209 প্রজাতির বন্যপ্রাণী এই অঞ্চলে ছিল, এখন কিন্তু অনেকগুলোই আমরা এই অঞ্চলে আর পাই না, লোকালি বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু অন্য জায়গায় বাংলাদেশে পাওয়া যায়। এ সময় অন্তর্বর্তী সরকার ঢাকার সব খাল নিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির কথা ভাবছে বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান। একই সাথে ঢাকার ব্লু নেটওয়ার্কের জন্য স্থানীয়দের সাথে নিয়ে কাজ করার কথাও জানান তিনি। তো যেগুলো উদ্ধার করা সম্ভব সেগুলোকে দিয়ে একটি ব্লু নেটওয়ার্ক করার কথা আমরা ভাবছি। অন্যদিকে ঢাকার কোনো নগর দর্শন নেই উল্লেখ করে তিনি বলেন, এখানে যে যেভাবে পেয়েছে লুটেপুটে খেয়েছে। বিভিন্ন সংস্থাকে সাথে নিয়ে একটি নগর দর্শন ঠিক করার কথাও জানান রেজওয়ানা হাসান। আমরা ঢাকা শহরে আর মানুষকে আমন্ত্রণ না জানিয়ে সকল সংস্থার সাথে সম্মিলিতভাবে ঢাকার একটা নগর দর্শন ঠিক করতে পারবো। ঢাকার কোনো দর্শন নেই, তো যে যেভাবে পেরেছে ঢাকাকে লুটেপুটে খেয়েছে। ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে রাজুক সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয়ে রেখে কাজ করার আহ্বান জানান আলোচকরা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সংগঠনটির প্রধানকে চিরতরে নির্মূল করা হয়েছে। তার নিহতের খবর নিশ্চিত করে তেল আবিবের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। নাসরুল্লাহর মৃত্যু দলটি এবং মৃতদের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। লুথর কবিরের রিপোর্ট। 2006 সালের পর এবার লেবাননে এমন ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান হামলায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সামাজিক মাধ্যম এক্সে দাবি করেছে হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন। এই খবরে মুহূর্তেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণ শহরতলির দাহিয়ে এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে তারা। ঠিক ওই এলাকার আবাসিক ভবনের নিচে গোষ্ঠীটির ভূগর্ভস্থ সদর দফতরে হিজবুল্লাহর কেন্দ্রীয় সদরে হামলা চালানো হয়। সেখানে নির্ভুল হামলায় নিহত হন নাসরাল্লাহ। আইডিএফের অপর এক পোস্টে বলা হয়েছে, হাসান নাসরাল্লাহ আর বিশ্বে সন্ত্রাসবাদ পরিচালনা করতে পারবেন না। এই খবরে, তার মৃত্যুর খবরে শোক নেমে এসেছে মুসলিম দুনিয়া জুড়ে। তার নিহতের বিষয়টি একই দিন টেলিগ্রামে এক পোস্টে নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি। একই সঙ্গে গাজা ও ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এদিকে ফ্রান্স জানিয়েছে, নাসরাল্লাহর মৃত্যুতে পরিস্থিতি সামাল দিতে কাজ করছে ম্যাক্রো সরকার। 32 বছর ধরে সংগঠনটির নেতৃত্বে ছিলেন নাসরাল্লাহ। এ সময় হিজবুল্লাহকে পরিণত করেছেন আঞ্চলিক শক্তিতে। তার মৃত্যু শুধু সংগঠনটির জন্য নয়, ইরান সহ অন্যান্য মিত্রদের জন্য বড় আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। 1975 সালে লেবানন গৃহযুদ্ধের মুখে পড়লে হাসান নাসরাল্লাহ শিয়া মুভমেন্ট আমাল এ যোগ দেন। পরে 1982 সালে আরও কয়েকজনের সঙ্গে দলটি থেকে বেরিয়ে যান তিনি। 1985 সালে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিষ্ঠার কথা জানান দেয় হিজবুল্লাহ। তাতে যোগ দেন মুসলিম বিশ্বের ক্ষমতাধর নেতা হাসান নাসরাল্লাহ। গোপনে বিভিন্ন জায়গা থেকে প্রায়শই ইসরায়েলের বিরুদ্ধে দিতেন কঠোর বার্তা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।
নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। নির্বাচন প্রক্রিয়া ঠিক করে সক্রিয় ও উন্নত জায়গায় নিতে হবে বলে জানিয়ে উপদেষ্টা বলেন, নতুন করে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। দুপুরে সেরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জন আকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার শিরোনামে জাতীয় সংলাপে এসব কথা বলেন হাসান আরিফ। আগামীতে স্থানীয় সরকার শক্তিশালী হবে কিনা নির্ভর করবে ৫ বছরের জন্য নির্বাচিত সরকারের উপর। আর সেজন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ সংস্কার, দরকার গণতন্ত্র চর্চা। রাজনৈতিক দলের মাধ্যমেই তো নির্বাচন হচ্ছে, দলগুলি নির্বাচন করছে, অঙ্গ সংগঠনগুলি নির্বাচন করছেন, তারা আগামীতে 5 বছরের জন্য রাষ্ট্রের দায়িত্ব নিচ্ছেন, রাষ্ট্র পরিচালনা করবেন। সুতরাং স্থানীয় সরকার শক্তিশালী হবে কি হবে না এটা নির্ভর করছে পার্লামেন্টের উপরে, রাজনৈতিক সংগঠনগুলির উপরে। তারা যদি চান হবে, যদি না চান পদে পদে বাধা বিপত্তি হবে। আর আমরা এই রুমে শত শত সেমিনার, ওয়ার্কশপ, ডায়ালগ, কোলোকিয়াম করে যাব, সেটা আমরা করে আসছি এতদিন ধরে। শিক্ষা সংস্কার কমিটিতে আলেম সমাজের প্রতিনিধি না রাখার কঠোর সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শনিবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী যুব আন্দোলনের সম্মেলনের আমির বলেন, বিতর্কিত লোক দিয়ে নতুন শিক্ষা সংস্কার কমিটি করা হয়েছে। ঐক্যের ব্যাপারে সব ইসলামী দলের সাথে যোগাযোগ চলমান রয়েছে জানিয়ে চরমোনাই পীর বলেন, দেশ গঠনে তার দলকেও গুরুত্ব দিতে হবে। সম্পদের লোভে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছোট নয়, বোকা নয়, সজাগ রয়েছে। আন্দোলন মাথায় রেখে মনে খেতে বলাই। তবে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সব, বিশেষ করে ইসলামী দলের সাথে যোগাযোগ রক্ষা করে চলছি। তাদের সাথে বৈঠক আমাদের ধারাবাহিক চলছে এবং আলহামদুলিল্লাহ সিগন্যালও ভালো। তোমরা দোয়া করতে থাকো, আল্লাহ যদি কবুল করে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। ব্যাংক ঋণের সুদের হার বাড়তে থাকলে মূল্যস্ফীতি সাময়িকভাবে কমবে, তবে এভাবে সুদ হার বাড়লে ঋণ প্রবাহ কমে যাবে বলে মনে করছেন ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ। তার মতে ধাক্কাটা গিয়ে পড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানে। সকালে ডিসিসিআই অডিটোরিয়ামে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। আর মূল্যস্ফীতির লাগাম টানার উপর জোর দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক সেলিম আল মামুন। রাজনৈতিক প্রভাব নির্ভর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও শঙ্কা জানান তিনি। আরো জানাচ্ছেন শিউলি রায়। গেল অর্থ বছরে রপ্তানিতে দেশের আয় কমেছে 5.9%। চাহিদা থাকার পরও ডলার সংকটে কাঁচামাল সহ বিভিন্ন পণ্য আমদানিতেও ব্যয় কমানো হয়েছে 10.6%। জানুয়ারি থেকে জুন পর্যন্ত গড় খাদ্য মূল্যস্ফীতি চড়ে আছে 10%-এর উপরে। বিপরীতে রয়েছে উচ্চ জিডিপির প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা। এর মাঝে সরাসরি বিদেশি বিনিয়োগে কমেছে 8.3%। শনিবার সকালে ডিসিসিআই এর অডিটোরিয়ামে বাংলাদেশের অর্থনীতির দ্বিবার্ষিক পর্যালোচনার পরিপ্রেক্ষিতে বেসরকারি খাত শীর্ষ সেমিনারে এইসব তথ্য তুলে ধরেন বক্তারা। 10টি ব্যাংকের জন্য যেন পুরো আর্থিক খাত আস্থাহীন হয়ে না পড়ে সেই দিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান ডিসিসিআই এর সভাপতি আশরাফ আহমেদ। স্টেবিলিটি মেনটেন করাটা আমাদের জন্য খুব ক্রিটিক্যাল। আমরা চাই না যে এই 10-12টা ব্যাংকের জন্যে আমাদের পুরো ব্যাংকিং সেক্টর ক্ষতিগ্রস্ত হোক। এই সময় কোনো তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা সাজানো হয়েছে এবং তা কতটুকু সঠিক এমন প্রশ্ন তোলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য অর্থনীতিবিদ এম আবু ইউসুফ। তিনটা জায়গার সমন্বিত উদ্যোগ লাগবে। একটা হচ্ছে মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি এবং মার্কেট ম্যানেজমেন্ট। সেমিনারে নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি লাগাম টানার উপর জোর দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক। এই অবস্থায় রাজনৈতিক প্রভাব নির্ভর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন কতটা সম্ভব হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। যে ক্ষেত্রে আমার ইনফ্লেশনটা কন্ট্রোল করাটাই হচ্ছে চ্যালেঞ্জ, আমরা এক্সচেঞ্জ রেটের স্থিতিশীলতাটা কিছুটা নিয়ে আসছি এবং এটা কন্টিনিউ করা হবে। খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন বিআইডিএস এর সাবেক মহাপরিচালক KAS মুর্শিদ।
So those are the things that we should target immediately in the short run. লঙ্গার রানে অনেক জিনিস আছে। সেমিনারে বক্তারা বাংলাদেশে মাইক্রো অর্থনীতির নানা দিক, মুদ্রানীতি এবং বেসরকারি খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনার সার্বিক প্রেক্ষাপট তুলে ধরেন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। টানা বৃষ্টিতে তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই। তলিয়ে লালমনিরহাটের নিম্নাঞ্চল, চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার কমপক্ষে 10,000 হেক্টর আমন ধান সহ সবজি ক্ষেত। টানা বর্ষণে পানি বেড়েছে কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দী হয়ে পড়েছে 20,000-এরও বেশি পরিবার। সহকর্মীদের তথ্যছবিতে আপনপুর ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি ও উজানের ঢলে পানি বাড়ছে বিভিন্ন নদ নদীতে। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দী হয়ে পড়েছে 20,000-এর বেশি পরিবার। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, ডুবে গেছে 2,000 বিঘার উপরে কৃষকের প্রধান ফসল, মাসকলাই সহ কয়েক জাতের ফসল। যত ক্ষেত নেতা সবকিছু ডুবে গেছে, বাড়ির সাইডও মনে করেন যে পানি। বন্যাতে ডুবে ভাসে গেছি, এই তো আমাদের বাড়ি ভাসে গেছে, যেগুলো আমাদের বাড়ি নদীতে ভাসে গেছে। খুব অসুবিধা। ভুক্তভোগীদের অভিযোগ, এমন দুর্যোগের সময়েও পাশে পাননি প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের। বন্যার পরিস্থিতি খুব খারাপ, আমাদের এখানে কোনো লোক যোগাযোগ নাই, মেম্বার চেয়ারম্যান। আমরা অনেক সমস্যার মধ্যে আছি, এখন পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা কোনোভাবে আমরা পাইনি। লালমনিরহাটে টানা বৃষ্টিতে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি। এরই মধ্যে পানি ঢুকতে শুরু করেছে নিম্নাঞ্চলে, তলিয়ে গেছে চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার কমপক্ষে 10,000 হেক্টর আমন ধান সহ সবজি ক্ষেত। আর বৃষ্টি অব্যাহত থাকায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। শহরাঞ্চলের যে রবি শস্য ছিল পানির নিচে, নদীর আশেপাশে যে আমন ধান গাছ ছিল, আমন ধান কিন্তু পানিতে ডুবে গেছে। এভাবে যদি বৃষ্টি হয় তাহলে মনে করেন যে খেটে খাওয়া মানুষের জন্য প্রচন্ড অসুবিধা। আমাদের যে গরু ছাগলের ঘাস এনে খাওয়াবো এ ব্যবস্থাও হচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে আমন ধানগুলো যেগুলো ডুবে গেছে সেগুলো পচন ধরার কিছু একটা আশঙ্কা দেখা যাচ্ছে। টানা বর্ষণে পানি বেড়েছে কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি। পানি আরও বাড়লে ক্ষতির মুখে পড়তে পারে মৌসুমি ফসল। আর কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। 4 দিন থেকে ঝড়ি হইতেছে, আমরা ব্যবসায়িক মানুষ, ব্যবসা করতে পারতেছি না। খেটে খাওয়া মানুষ বের হতে পারতেছে না, তাদের খুব কষ্ট হচ্ছে। পঞ্চগড়েও টানা বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মৌসুমি ফসল, ভেসে গেছে মাছের ঘের, প্লাবিত ঘরবাড়িও, পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।